আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত ভাই ও বোনেরা, ক্যাপিটাল ইনসাইড বিডি ও কল্যাণ লার্নিং হাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ কল্লোল হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেলের আহ, নিয়মিত পরিবেশনা, ইনডেপথ অ্যানালিসিস। তো আমার এক ভাই উনি অনুরোধ করেছেন কেপিসিএল, ওয়েস্টার্ন মেরিন এবং আলিফ ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করার জন্য। তো আমি আজকে কেপিসিএল নিয়ে এখন আপনাদের সামনে তুলে ধরবো। এখনকার অ্যানালিসিসে আমি দুই সাইডে কভার করব, একটা হলো স্টক এক্সচেঞ্জে ওই কোম্পানির পারফরম্যান্স, তার রিস্ক ফ্যাক্টর, পাশাপাশি ওই কোম্পানির অ্যাকচুয়াল তার ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্টের পরিস্থিতি। অ্যাকচুয়ালি তার আমরা ফান্ডামেন্টাল বলতে যে বুঝি, তার কোর অপারেশনে তার কি অবস্থা, রেভিনিউ জেনারেশনে, এই বিষয়টা আমরা হাইলাইট করব, যাতে করে সাইড বাই সাইড একটা স্টক এক্সচেঞ্জের পারফরমেন্স এবং অ্যাকচুয়ালি তার কোম্পানির অপারেশনাল পারফরমেন্সটা আমরা একটু জানার চেষ্টা করব। তো চলুন কেপিসিএল এর আমরা একটু দেখি খুলনা পাওয়ার প্ল্যান্ট, এইটার ইনস অ্যান্ড আউট। তো প্রথমে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের পারফরমেন্সটা দেখব। দেখার পরে আমরা তার কোম্পানি ব্যালেন্স শিট এবং অন্যান্য ইস্যু নিয়ে কথা বলবো। তো বাই দিস টাইম যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই, আশা করি আপনারা নতুন 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 অ্যানালিসিস পাওয়ার জন্য, ভিডিওগুলো তৎক্ষণাৎ পাওয়ার জন্য এবং আমার চ্যানেল থেকে নিয়মিত স্টক এক্সচেঞ্জের রেগুলার আপডেট দেওয়া হয়, পাশাপাশি উইকলি আপডেট দেওয়া হয়, এগুলো নোটিফিকেশন এবং ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ক্যাপিটাল ইনসাইড ভিডিওতে অনেক টুলস আছে, এগুলো ব্যবহার করলে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, এটুকু আমার দৃঢ় বিশ্বাস আছে। তা চলুন দেখা যাক। আজকে মার্কেট স্ন্যাপশটে আমরা আগে দেখি জানুয়ারির 1 তারিখ থেকে আজকে গতকালকে 24শে আগস্ট পর্যন্ত তার পারফরমেন্স গুলো আমরা দেখি। কারেন্ট মার্কেট প্রাইস 11 টাকায় বিক্রি হয়েছে, গত দিনের ক্লোজ প্রাইস। পিরিয়ড হাই ছিল 12 টাকা 40 পয়সা, এটা হলো আগস্টের 17 তারিখ। পিরিয়ড লো ছিল জানুয়ারির 1 তারিখ, সরি 12 তারিখ, 12/1। জানুয়ারির 12 তারিখ ছিল 9 টাকা 40 পয়সা পিরিয়ড লো, আর হাই ছিল সর্বোচ্চ 12 টাকা 40 পয়সা 17 তারিখে। মার্কেট ক্যাপিটালাইজেশন যদি দেখি, 4,371.54 মিলিয়ন, অর্থাৎ 437 কোটি টাকার মতো, বাসায় তো 38 কোটি টাকা মার্কেট ক্যাপিটালাইজেশন, অর্থাৎ এটার যদি আমরা বলি বাজার মূল্য কোম্পানির। অ্যাভারেজ ভলিউম 4,38,663, অ্যানুয়ালাইজ ভোলাটিলিটি 27.81%, ট্রেডিং যে 152 দিন হচ্ছে। কদিনের মধ্যে আমরা যদি একটু প্রাইস গ্রাফটা দেখি, জানুয়ারি থেকে একটু কমে গিয়েছিল, অনেক কমে 9.5 নেমে আসছিল দাম, এরপরে বাড়তে বাড়তে আবার কমতে কমতে বাড়তে বাড়তে বেড়ে আবার একটু কমছে আমরা দেখছি। ঠিক একইভাবে যেহেতু প্রাইসের এরকম ওঠানামা আছে, আমরা রিটার্ন গ্রাফও দেখছি। কিউমুলেটিভ রিটার্ন গ্রাফ কখনো মাইনাসে গেছে, যেগুলো মাইনাস মাইনাস 9.5% নাম ছিল, তারপরে আবার প্লাসে উঠছিল 3.81, দেন আবার মাইনাস হচ্ছে 3.81, এভাবে চলছে। এবং 14.28% পরের দিকে এসে বেড়েছে আর কি। আমরা যদি দেখি টার্নওভার, ভলিউম টার্নওভার, মাঝখানে বেশ কিছু, আহ, এখানে 17/8-এর অনেক বেশি ট্রানজাকশন হয়েছিল যখন তো দামটা বেড়েছিল, আমরা খেয়াল করেছি। তারপরে আবার একটু ভলিউম কমেছে। তো প্রাইস পারফরমেন্স স্টক generated a positive return during the selected period, although the magnitude of appreciation was moderate. মানে দাম বেড়েছে, যদি জানুয়ারি হিসাব করি তাহলে খুব বেশি বাড়েনি, অল্প। রিস্ক মডারেট টু হাই ভোলাটিলিটি, রিলেটিভ পারফরমেন্স, সেক্টর রিটার্ন 19.06% মাইনাস, এই সেক্টরের রিটার্ন। কোম্পানি 4.76%, অর্থাৎ এই স্টক যারা কিনেছেন, এটা কিন্তু শেয়ার মার্কেটের পারফরমেন্সের বলা হচ্ছে কোম্পানির রিটার্ন। এই কোম্পানি যারা শেয়ার কিনেছেন জানুয়ারিতে, তারা 4.76% হোল্ডিং পিরিয়ড রিটার্ন আপনি অর্জন করতে পেরেছেন, যেহেতু দামটা একটু বেড়েছে পরের দিকে এসে। তো আমরা যদি সেক্টর এভারেজ এবং কোম্পানি এভারেজ দেখি, তাহলে পরে পারফরমেন্স সেক্টর এভারেজই উপরে ছিল, কোম্পানির পারফরমেন্স খারাপ ছিল। এবার একটু জেনারেল ইন্ডেক্সের সাথে যদি স্টক রিটার্ন দেখলাম আমরা 4.76%, কিন্তু ইন্ডেক্স এই সময়ের মধ্যে বেড়েছে 14.93%।
স্টক ভোলাটিলিটি 27.72%, আর ইন্ডেক্সের ভোলাটিলিটি 16.09%। অর্থাৎ এই কোম্পানির ভোলাটিলিটি বেশি ইয়াতে ইন্ডেক্সের চেয়ে, ওঠানামা বেশি করে। কোরিলেশন 33.05%, 33.05% ইন্ডেক্সের সাথে মুভ হয় আর কি। ইন্ডেক্স বাড়লেও বাড়ে আর কমলে কমে। স্টক উইন রেট 36.18%, আর ইন্ডেক্স উইন রেট 55.92%। আমরা একটু যদি গ্রাফটা দেখি, দেখতেছি আমরা যেহেতু ইন্ডেক্সের চাই এটা বেশি ওঠানামা করে, কাজে ব্লু কালারটা উপরের দিকে বেশি গেছে, নিচে বেশি নামছে ইন্ডেক্সের অনুপাতে। এবার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স যদি দেখি, ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি, 21, 22, 23, 24, 25। 21-এ দিয়েছিল 12.5%, তারপরে 10%, 22-এ, 23-এ 10, 24-এ 10, 25-এ এসে দিয়েছে 5%। এবং আমরা যদি ইপিএস দেখি, ইপিএস কিন্তু পরিস্থিতি ভালো না। 21-এ ছিল 0.87, তারপরে 22-এ ছিল 0.03, 23-এ লস করছে কোম্পানি। লস করার পরেও ডিভিডেন্ড দিতে পারছে 23-এ, কারণ কি তার রিটেন আর্নিংসে ব্যালেন্স ছিল। অর্থাৎ আমি এর আগে বলেছি হিমালয়ান ওয়েলের ক্ষেত্রে, আপনাদের যদি ভিডিওটা দেখে থাকেন, যে ওর রিটেন আর্নিংসের ফিগার মাইনাস এবং হিউজ মাইনাস। এটার অর্থ হলো এটা লস। ওই কোম্পানি ওই লস কাভার করার আগ পর্যন্ত ডিভিডেন্ড দেওয়া হিসাব মতো তার সক্ষমতা নাই। কিন্তু আমাদের দেশে অনেক সময় যারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা ঢাকা স্টক এক্সচেঞ্জে থাকে, এদেরকে যেভাবে হোক ম্যানেজ করে এগুলোকে অ্যাপ্রুভাল নেয় আর কি, যে এটা সাধারণ ইনভেস্টরদের স্বার্থে ডিভিডেন্ড না দিলে শেয়ার মার্কেটের রিপুটেশন নষ্ট হবে। এটা আসলে ব্যাপারটা তা না, এটা আইওয়াস ছাড়া আর কিছুই না। সাধারণ ইনভেস্টর যারা, তাদের ভালো চাইলে তারা কিন্তু কোম্পানি বা অন্যান্য দিকগুলো তারা নজরে রাখতো। এই শুধু ডিভিডেন্ড দিলে হয় না, ডিভিডেন্ডটা আপনার অ্যাকচুয়ালি দেওয়ার মতো সক্ষমতা আছে কিনা, আপনার টাকায় আপনাকে দিচ্ছে, ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছে আর কি, ব্যাপারটা এরকম দিয়ে সুনামটা নিচ্ছে। তা আমরা এখানে যদি দেখি যে ইপিএস 23 সালে কমে গেছিল, তারপরেও কেপিসিএল ডিভিডেন্ড দিয়েছে 23 সালে, কারণ তার রিটার্ন আর্নিংসে ব্যালেন্স ছিল। 24 সালে ইপিএস সামান্য 0.15, এবং 25 সালে 0.29। তাহলে 5 ইয়ার্স এর রেকর্ড আমরা অলরেডি দেখলাম, যে 21-এর ইপিএস 87 পয়সা ছিল, 22-এ ছিল 3 পয়সা, 23-এ লস করছে 1.67, 24-এ 0.15, 25-এ 0.29। এবং ডিভিডেন্টের রেশিও আমরা দেখেছি 12.5, 10, 10, 10, 5। লাস্ট অডিটেড অনুযায়ী এটা তার পি রেশিও 32.53, অ্যাসেট ভ্যালু আছে 19.03, ক্যাশ ডিভিডেন্ড 5% দিয়েছে লাস্ট ইয়ারে। আর আমরা যদি হাফ ইন্টেরিয়াম দেখি, তাহলে 31/3/26, 9 মান্থের ইপিএস হচ্ছে 0.73। তার মানে আমরা যদি দেখি এই যে এই অন্যান্য বছরের ইপিএস হচ্ছে 9 মাসের ইপিএস ভালো আর কি। এক হিসাবে 25-24-এ বছরের ইপিএস ছিল 29 পয়সা, 15 পয়সা, কিন্তু এখানে 9 মাসে 73। কিন্তু এটা 9 মাসে 73 বছরে যায় যে আবার এটার চেয়ে বাড়বে এমন কিন্তু নিশ্চয়তা নাই, কারণ এই কোম্পানির ব্যালেন্স শিটে কিছু অনেক ফাঁক আছে, সেটা নিয়ে আমি পরে কথা বলতেছি। তাহলে কি ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স, এটা আর খুব বেশি আলোচনা করার দরকার আছে বলে মনে হয় না। আমরা অলরেডি 5 ইয়ার্স এনএবি যদি দেখি, 20 টাকা 70 পয়সা, 5 ইয়ার্স অ্যাভারেজ পি রেশিও 271, 71.24, এবং অ্যাভারেজ প্রফিট গ্রোথ মাইনাস, 5 ইয়ার্স ইপিএস ও মাইনাস অ্যাভারেজ। আচ্ছা, এখন শেয়ার হোল্ডিং যদি দেখি আমরা, শেয়ার স্পন্সর ডিরেক্টর এদের কাছে আছে হলো 70% শেয়ার, এটা একটা ভালো দিক। ইনস্টিটিউশনের কাছে আছে 9.28%, ফরেনের কাছে কোনো নাই, আর পাবলিকের আছে 20.73%। আমরা যদি একটু 4 বছরের প্রাইস গ্রাফটা দেখি, এখানে কিন্তু 24 সালে একদম প্রাইস সেই নোজ ড্রাইভ, রকেট যেভাবে নামে সেই টাইপের ভাবে নামছে। আপনার প্রাইস, এটা ম্যাক্সিমাম প্রাইস ছিল 26 টাকা 60 পয়সা, সেখান থেকে চলে আসছো মিনিমাম 10 টাকা 96 পয়সায়। এরপরে আমরা যদি এটা হলো 26 সালের এটা ম্যাক্সিমাম প্রাইস 11 টাকা 30 পয়সা, এবং মিনিমাম 9 টাকা 87, এটা অ্যাভারেজ মান্থলি অ্যাভারেজ প্রাইসের কথা বলা হচ্ছে। এবং মাস হিসেবে যদি দেখি, 23 সালের জানুয়ারি সর্বোচ্চ কম ছিল অ্যাভারেজ প্রাইস, তারপরে 24শে অক্টোবরে কম ছিল, 25শে জুনে কম ছিল, 26শে জানুয়ারিতে কম ছিল।
এবং হায়েস্ট মাস যদি দেখি, 23শে জানুয়ারিতে বেশি ছিল, 24শে জানুয়ারিতে বেশি ছিল, 25শে ফেব্রুয়ারিতে বেশি ছিল, 26শে আগস্টে বেশি। আচ্ছা, এখন রিস্ক ভোলাটিলিটি আমরা অলরেডি আলোচনা করছি, শুধু ভ্যার আর সিভার বলি। ভ্যার হচ্ছে 2.61, এটা অর্থাৎ হচ্ছে যদি মার্কেট একদিন ডাউন খায় তাহলে প্রায় 2.61% প্রাইসের দাম ফল করতে পারে কেপিসিএল এর। সিভার হচ্ছে বড় ধরনের ডিজাস্টার হলে মার্কেটে 3% প্রাইস লুজ হওয়ার সম্ভাবনা আছে, এবং ম্যাক্সিমাম ড্রডাউন গেছে এই বছরে 10.62%। এবং দেখছি প্রাইস যেহেতু ওঠানামা করছে, এটা আমরা রিটার্ন গ্রাফও দেখছি, কখনো মাইনাস কখনো প্লাস এভাবে গেছে। কোম্পানি ইনফরমেশন আমরা যদি দেখি, এটা এখন জেড ক্যাটাগরিতে আছে, কারণ ডিভিডেন্ড যেটা ডিক্লেয়ার করছিল সেটা দিতে পারে নাই। কিছু ইস্যু আছে নিচে, আমি আলোচনা করছি সেটা। আমরা এটার অথরাইজ ক্যাপিটাল 7,000 এবং পেড আপ ক্যাপিটাল 3,974.13 তার মানে 397 কোটি আর কি। আউটস্ট্যান্ডিং মার্কেট ক্যাপিটালাইজেশন অলরেডি আমরা আলাপ করছি, এটা লাস্ট এজিএম গেছে 28/12/25-এ, এবং 25 সালে দিয়ে গেছে। এবার 26 সালের সময় চলে আসছে, এই বছর যেহেতু শেষ। এবার আমরা দেখি যে তার অ্যানালিসিস, তার যে ব্যালেন্স শিটটা দেখেছে সেখানে কি ফাইন্ডিংস কি কি ছিল, এটা হাইলাইট করে আমি একটু ইনডেপথে যাব। তো আমরা 30/6/2025-এর যে ব্যালেন্স শিট, লাস্ট ব্যালেন্স শিট, সেটার ছিল অ্যাসেট 7,943.13, এটা টোটাল অ্যাসেট। আগের বছরের চেয়ে কমেছে 6.1%, অর্থাৎ টোটাল অ্যাসেট কমেছে, 24-এর চেয়ে 25-এ এসে কমেছে। শেয়ার হোল্ডার ইকুইটি যদি দেখি, সামান্য একটু বেড়েছে, 0.2% সামান্য বেড়েছে, এটা রিটেন আর্নিংস এর কারণে। রেভিনিউ যদি আমরা দেখি, রেভিনিউ যেটা আয়, একটা একটা কোম্পানির ব্লাড, সেই রেভিনিউ কমে গেছে 72%, -72.3%। এবং নেট প্রফিট 114.85 মিলিয়ন, এটা 98% বেড়েছে। এই বাড়ার মধ্যে কিন্তু এটা আমরা খেয়াল করে দেখেন, রেভিনিউ কমেছে 72%, কিন্তু আবার 98% বেড়েছে নেট প্রফিট। এই নেট প্রফিটটা আসলে রেভিনিউ ইয়ার থেকে, কোর অফ বিজনেস অপারেশন থেকে আসে নাই। এই কোম্পানির কিছু অ্যাসোসিয়েট শেয়ার কেনা আছে অন্য কোম্পানির। এরা এক কোম্পানি আর এক কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করে, সেই কোম্পানির শেয়ার কিনে রেখেছে পায়রার একটা পাওয়ার প্ল্যান্টের। সেখান থেকে ইনকাম জেনারেট হয়েছে অ্যাকচুয়ালি, এই ইনকামটা, এই জন্য নেট প্রফিটটা এখানে প্লাস হয়েছে, নিজস্ব অপারেটিং ইনকাম নয়। ইপিএস যদি দেখি, 93% বেড়েছে, তার কারণে যেহেতু এখানে প্রফিটটা হয়েছে। নেট অ্যাসেট ভ্যালু 18 টাকা 34 পয়সা, আগে ছিল 19 টাকা 3 পয়সা, তার মানে এটা ডাউন। কারেন্ট রেশিও 6.44, এটা স্ট্রং কারেন্ট রেশিও। কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, এটা এটা স্ট্রং, যে তার শর্ট টার্ম সলভেন্সি আছে। ডেট টু ইকুইটি ভার্চুয়ালি ডেট ফ্রি, অর্থাৎ এটা জিবিবি পাওয়ার প্ল্যান্টের মতোই, এটার খুব একটা লোন নাই, লোন নাই বলতে গেলেই চলে। তো এটা একটা ভালো দিক, এটার স্ট্যান্ডার্ড দিক। রিটার্ন অন ইকুইটি 1.52%। যেহেতু রেভিনিউ, কোর অপারেশন থেকে রেভিনিউ আসছে না, সেহেতু এইটার খুব একটা রিটার্ন জেনারেট করতে পারছে না। যারা সাধারণ বিনিয়োগকারী, যারা শেয়ার কিনেছে সেখানকার, তারা মাত্র 1.52% রিটার্ন জেনারেট করতে পারছে। অডিটার্স ওপিনিয়ন, কোয়ালিফাইড ওপিনিয়ন, গোয়িং কনসার্ন এন্ড ইম্পেরিমেন্ট ইস্যুস, এটা সবচেয়ে বড় একটা ইস্যু আইডেন্টিফাইড অডিটার্স রিপোর্টে। একটা প্রতিষ্ঠান, একটা কোম্পানি যখন করা হয়, এটার মেন উদ্দেশ্য থাকে, একটা প্রজেক্ট আর একটা কোম্পানির মধ্যে পার্থক্য হলো, প্রজেক্টের কিন্তু একটা ডেডলাইন থাকে, যে প্রজেক্টটা 5 বছর কি 3 বছর কি 7 বছর পরে এটা ক্লোজ হয়ে যাবে। কিন্তু কোম্পানি যখন তৈরি করা হয়, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা গোয়িং কনসার্ন, অর্থাৎ এটা বছরের পর বছর চলবে, তার অস্তিত্ব। এই জন্য করা হয় কি, এই সাধারণত প্রজেক্ট গুলোর ক্ষেত্রে দেখবেন যে অনেক প্রজেক্ট শেষ হওয়ার পরে লাভ লস হিসাব করা হয়, যে এই প্রজেক্টে আমার কত আয় হলো, কত ব্যয় হলো, কি হলো না হলো, কারণ এটা প্রজেক্ট একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে আমরা একটা ফাইন্যান্সিয়াল ইয়ার করি, কারণ কি, যে এই কোম্পানিটা বছরের পর বছর, যুগের পর যুগ চলবে, তাহলে আমাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট পিরিয়ড, সাধারণত 1 বছর, 1 বছরের মধ্যে এই কোম্পানি কি করলো, এই জন্য আমরা একটা সেগমেন্ট করি বছর ওয়াইজ, তার প্রফিট লসটা আমরা দেখি। কিন্তু কোম্পানিটা অনগোয়িং কনসার্ন ধরে নেওয়া হয়, যে এটা কোম্পানিটা জীবিত থাকবে, চলতে থাকবে। অথচ এই কোম্পানির কিন্তু এক্সিস্টেন্সিয়াল থ্রেট, অর্থাৎ এই কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে প্রচুর, যে কারণে
অডিটর একটা রিপোর্ট দিয়েছে, যেটার কারণে বলছে যে গোয়িং কনসার্ন আনসার্টেনিটি, অর্থাৎ এই কোম্পানিটা যে চলতে থাকবে ভবিষ্যতে, রান করতে পারবে, এটার সম্ভাবনা অনেক কম। এইটা হলো সবচেয়ে বড় থ্রেট। কেন এটা থ্রেট? তো প্রথম ইস্যু হচ্ছে যে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট, যেটা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে, এটার ইউনিট 2 এবং ইউনিট 3-র জন্য যেটা এগ্রিমেন্ট ছিল, সেটা 23শে মার্চ এক্সপায়ার করে গেছে। যেটা জিবিবির মতো, জিবির যেমন ছিল 17ই জুন 2023 সাল, আর এটা 24 সালে 23শে মার্চ 2024 পিডিবির সাথে, বিডি পাওয়ার ডেভেলপমেন্ট পিডিবির সাথে এগ্রিমেন্টটা শেষ হয়ে গেছে, সেটা রিনিউ হয় নাই। তো বলছে যে বিপিডিবি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, রিকোয়েস্টেড দ্য কোম্পানি টু রিজিউম অপারেশন আন্ডার নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট বেসিস, বাট নো নিউ পিপিএ হ্যাজ বিন সাইন্ড ইট। কিন্তু কোনো এগ্রিমেন্ট ফার্দার আর সাইন করা হয়নি। তো এগ্রিমেন্ট যদি না সাইন করা হয়, তাহলে তার তার বিদ্যুৎ সে কিভাবে তৈরি করবে আর বিদ্যুৎ সাপ্লাই কিভাবে দিবে? এটা বোঝা যাচ্ছে যে এটা কোম্পানিরই ফল্ট। কারণ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড তাদেরকে বলছে যে তোমরা যদি পাওয়ার সাপ্লাই করো, তাহলে পাওয়ার সাপ্লাই করলে তোমরা পেমেন্ট পাবা, ইলেকট্রিসিটি সাপ্লাই করলে পেমেন্ট, নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট। তাহলে ইম্প্যাক্টটা কি? দিস ক্রিয়েট সিগনিফিক্যান্ট আনসার্টিনিটি রিগার্ডিং দ্য কোম্পানিজ অ্যাবিলিটি টু কন্টিনিউ অ্যাজ এ গোয়িং কনসার্ন। অর্থাৎ এটার কারণে কোম্পানির এক্সিস্টেন্সিয়াল থ্রেট, অর্থাৎ সে যে বেঁচে থাকবে, সে যে এই কোম্পানিটা যে ভবিষ্যতে রান করবে, এটা থ্রেটের মধ্যে আছে। কারণ এই অবস্থা চলতে থাকলে কোম্পানি বেশি দিন টিকবে না। কিন্তু শুধুমাত্র টিকতেছে কিসের জন্য? যে এর লোন নাই, এর লোন নাই। এটা এই শেয়ার হোল্ডারের টাকা, শেয়ার হোল্ডাররা যারা শেয়ার কিনেছে, তারা তো আর তাদেরকে তো ডিভিডেন্ড দিতে কোম্পানি বাউন্ড নয়। তারা শেয়ার হোল্ডাররা কোম্পানির এগেনস্টে কোনো মামলা করতে পারে না, কারণ তারাই তো মালিক, তারা কোম্পানির এগেনস্টে কি মামলা করবে? তো যে কারণে এটার এক্সিস্টেন্সিয়াল থ্রেট আছে, কিন্তু ওই ব্যাংক্রাপ্টি, ওই জাতীয় থ্রেট নাই, ফাইন্যান্সিয়াল থ্রেট নাই। তাহলে রেজাল্ট কি? ড্রাস্টিক ডিক্লাইন ইন অপারেটিং প্রফিট অ্যান্ড আনসার্টিনিটি ইন মিটিং ওভারহেড কস্ট। 2 নম্বর ইস্যু আছে, সেটা হচ্ছে অপারেশন অফ দ্য প্ল্যান্ট ওয়ার সাসপেন্ডেড ফ্রম 16ই আগস্ট 2024। অর্থাৎ এগ্রিমেন্ট শেষ হয়েছে এবং 16ই আগস্ট 2024 থেকে প্ল্যান্টের অপারেশন, অর্থাৎ অ্যাক্টিভিটিস বন্ধ আছে। তো এটার কারণে কি হচ্ছে, যে দি ক্যারিং ভ্যালু অফ পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এক্সপেক্টেড ল্যান্ড মাইট হ্যাভ বিন ইম্পেয়ার্ড। সুতরাং এই 16ই আগস্ট থেকে যে বন্ধ আছে কোম্পানিটা, এই বন্ধ থাকার কারণে তাদের পাওয়ার প্ল্যান্টের যে মূল্য এই ব্যালেন্স শিটে দেখানো হয়েছে, প্রকৃত মূল্য হচ্ছে কম কম হতে পারে, ইম্পেয়ারমেন্ট হতে পারে, এর চেয়ে কম হতে পারে। যদি কম হয়, তাহলে তো সেটা লস হিসেবে ট্রেড হবে, এটা লস হিসেবে ট্রিট হবে, ক্যাপিটাল লস হিসেবে, যেটা শেয়ার হোল্ডারদের ভ্যালু, তাদের টাকা, তাদের যে ইকুইটি, এটা কমে যাবে। ম্যানেজমেন্ট ফেইলার, দেন রিস্ক, the carrying value of PP may exceed the recoverable value, higher or fair value, less cost of disposal or value in use। তো এটার কারণে তো বললাম অলরেডি প্রভাবটা কি। তারপরে আছে ডেফার ট্যাক্স, ইনকারেক্ট ক্যালকুলেশন। এই কোম্পানি বলছে যে তাদের ডেফার ট্যাক্স এর ওপরে আছে 8,96,433। কিন্তু অডিটর বলছে যে অ্যাজ পার রুল অনুযায়ী, ইনকাম ট্যাক্স রুল অনুযায়ী, এই কোম্পানির ট্যাক্স ঠিক মতো ক্যালকুলেশন করে নাই তারা। তাদের ট্যাক্স আসলে আসবে আপনার এখানে যদি দেরি 81,89,28,722। তার মানে কি? মাত্র তারা দেখাচ্ছে ডেফার ট্যাক্স 8,96,433, আর কোথায়? আর এখানে আছে 81,89,28,722, এটা হওয়ার কথা ট্যাক্স। তার মানে কত টাকা ট্যাক্স লাইবিলিটি এখন এই কোম্পানির ঘাড়ে আছে। তাহলে এটা পরিশোধ করতে গেলে কোম্পানির অ্যাসেট বিক্রি করতে হবে, কারণ তার কোনো কোম্পানির অপারেশনে নাই এখন। তাহলে তার অ্যাসেট বিক্রি করা ছাড়া তার কোনো বুদ্ধি নাই, এটা একটা ঝুঁকির মধ্যে আছে। আর একটা কি, আনক্লেম ডিভিডেন্ড। তো অনেক সময় ডিভিডেন্ড ডিক্লেয়ার করে কোম্পানি, করার পরে যারা ডিভিডেন্ড প্রাপ্ত ছোট ছোট অ্যামাউন্টের জন্য অনেক সময় কোম্পানির কাছে অ্যাপ্লাই করে না। ধরেন আপনার অল্প শেয়ার আছে, হয়তো 100 টাকার ডিভিডেন্ড পেয়েছেন আপনি, তো 100 টাকার জন্য আবার ওইগুলো ফর্মালিটিস করতে যাওয়া, ব্যাংক ট্যাঙ্ক, মেলা ঝামেলা, এগুলো অনেক সময় করে না মানুষ, যারা ছোট ছোট ইনভেস্টর আছে, বিনিয়োগকারী আছে। তো এই ফান্ডগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জমতে জমতে একটা অ্যামাউন্ট হয়ে যায়। তো এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নিয়ম অনুযায়ী
এই ফান্ডটা 3 বছর যদি আনক্লেমড অবস্থায় পড়ে থাকে কোম্পানির কাছে, এই ফান্ডটা তাদের কাছে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডে ট্রান্সফার করার কথা, সরকারের কাছে এটা এটা ট্রান্সফার করার কথা। কিন্তু এই কোম্পানি সেটা করে নাই, 3 বছরের বেশি ধরে ফান্ডটা ধরে রাখছে। অ্যামাউন্টটা খুব বেশি না, তাও দেখি কত ফিগারটা, 3,39,02,000, একবারে ছোট ফিগারও না, 3,39,02,795। এই ফিগারটা কোম্পানি কি করছে, 3 বছরের বেশি ধরে ধরে রাখছে আর কি। আর টোটাল ফান্ড হচ্ছে 4,16,15,966। এটা হলো টোটাল ফান্ড, তার মধ্যে 3,39,00,000 এটা অলরেডি 3 বছর পার হয়ে গেছে, যেটা ট্রান্সফার করার কথা ইয়াদের কাছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে। এই যে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডে ট্রান্সফার করার কথা, এই ফান্ডটা এটা করে নাই, কোম্পানি ধরে রাখছে। তো এটা একটা, এই টাকাটা দিলে কোম্পানির ব্যালেন্স শিটে একটা প্রভাব পড়বে। এরপরে কি অডিট ম্যাটার্স এখানে আরো আছে কিছু, যে এইখানে অ্যাসেটের মূল্য দেখানো আছে, এটা 120,56,50,156। এর মধ্যে এই ভ্যালুটা সঠিকভাবে এটা নির্ধারণ করা হয়নি, বলছে যে এটার ভ্যালুটা যেহেতু কোম্পানি অপারেশনে নাই, এই ভ্যালুটা আরো কম হতে পারে। আচ্ছা, এখন একটু যদি আমরা এবার ব্যালেন্স শিটে যাই, ওটা ইন জেনারেল বললাম, এবার ব্যালেন্স শিটের আমরা একটু দেখি। প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট 71% কমেছে, অ্যাসেট কমেছে, কিন্তু কমলেও এটা আসলে এইখানে একটা ফিগার আছে, এই যে অ্যাসেট হোল্ডস ফর সেল, এখানে 30,17,01,39 টাকা। এই ফি এই এই অ্যাসেটটা আসলে এই টোটালের মধ্যে ছিল, এই টোটাল প্রপার্টি প্ল্যান্টের মধ্যে। অর্থাৎ কোম্পানি তার অ্যাসেট সেল করার জন্য রেখে দিছে এটা, অর্থাৎ অলরেডি সিদ্ধান্ত হয়েছে যে এটা সেল করবে, এই জন্য ব্যালেন্স শিটে এটা আলাদা করে দেখাইছে এটা, যে অ্যাসেট হেল্ড ফর সেল। এই যে অ্যাসেটটা সেল করবে, এখন এই সেল মূল্যের চেয়ে কম হতে পারে, বেশি হতে পারে। যদি কম হয় তাহলে লস হবে, সেই লসটা কোম্পানির কি হবে, যারা শেয়ার হোল্ডার আছে, যারা বিনিয়োগকারী আছে, শেয়ারে যারা ইনভেস্ট করছে, তারা তাদের তাদের পোর্শন থেকে এটা যাবে, লসটা তাদের ঘাড়ে পড়বে, তারা সেখান থেকে কম পাবে টাকা, পরিষ্কার কথা। তাহলে টোটাল নন কারেন্ট অ্যাসেট অ্যাকচুয়ালি 2.4% বেড়েছে, এটা সহ, এই অ্যাসেট সহ। এবং ইনভেন্টরি, ট্রেড রিসিভেবল, এগুলো সব সব মাইনাস। কারেন্ট অ্যাসেট টোটাল ওভারঅল বেড়েছে, কিন্তু এর মধ্যে আবার একটা ফাঁক আছে, সেটা কথা বলছি আমরা। 67% অ্যাডভান্স ডিপোজিট, প্রিপেমেন্ট, এগুলো কমেছে, 45% কমেছে ক্যাশ, ক্যাশ ইকুইভ্যালেন্ট। টোটাল কারেন্ট অ্যাসেট কমেছে 23% আগের বছরের তুলনায়, টোটাল অ্যাসেট কমেছে 6.1%। এবার লাইবিলিটি যদি আমরা ধরি, লাইবিলিটি খুব একটা চেঞ্জ নাই, শেয়ার শেয়ার ক্যাপিটালে যেটা আছে সেটা আছে, খুব একটা চেঞ্জ নাই। এবং নন কারেন্ট লাইবিলিটির মধ্যে আছে শুধু অ্যাসেট রিটায়ারমেন্ট ফান্ড আছে, এইটা কোনো লোন নাই, কোনো লং টার্ম লোন নাই এখানে। কারেন্ট লাইবিলিটিজ এর মধ্যে যদি আমরা দেখি, এখানে অনেকগুলো ইন্ডিকেটর প্লাস মাইনাস আছে, এটা নিয়ে অত বেশি আলোচনা করছি না। আমরা প্রফিট লসের মেন ফিগারের দিকে আসি। আমরা যদি একটু তাকাই, রেভিনিউ কমেছে কত দেখেন, 72% রেভিনিউ কমেছে 24 থেকে 25। কারণ যেহেতু তার অপারেশনসে নাই, কোম্পানির অপারেশন বন্ধ আছে, তার ইলেকট্রিসিটি তৈরি করতে পারতেছে না। 66% কস্ট অফ সেল কমছে, যেহেতু অপারেশনে নাই, রেভিনিউ কমছে, সাথে সাথে এটা কমছে 66%, আর এটা কমছে 72%। অর্থাৎ কস্ট কমার হার কম আর রেভিনিউ কমার হার বেশি। তাহলে গ্রস প্রফিট 524% কমেছে আগের বছরের চেয়ে, অর্থাৎ লস করেছে কোম্পানি। কোম্পানি 25 সালে লস করেছে, তারপরে কিন্তু 25 সালে ডিভিডেন্ড দিয়েছে, কারণ কি তার ডিভিডেন্ড, তার রিটেন আর্নিংস এর ফিগার ছিল, যে কারণে সে দিতে পারছে। কিন্তু এটা খুব বেশি দিন পারবে না। জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস যদি আমরা দেখি, 14% কমেছে। অপারেটিং প্রফিট কমেছে 2,740%। অর্থাৎ আগের বছরে ছিল প্রফিট, পরের বছরে বহুত লস, 19,10,95,000 লস। আর আগের বছরে লাভ ছিল 72,37,000। তাহলে সব মিলিয়ে এখানে আমরা যদি দেখি আদার ইনকাম, এই একটা জায়গায় হলো কোম্পানির প্রফিটের জায়গা।
এইখানে 469% বেড়েছে। আদার ইনকামটা কোথা থেকে আসছে? অ্যাসোসিয়েট কোম্পানিতে যে তার বিনিয়োগ করা আছে সেখান থেকে সে ডিভিডেন্ড পাইছে, আয় হয়েছে সেখান থেকে। সেই ডিভিডেন্ডের টাকা দিয়ে সে আসলে অ্যাকচুয়ালি প্রফিট করেছে। এখানে এই যে প্রফিট ফর দ্য ইয়ার করছে না, এই প্রফিটটা আসছে তার মেনলি এখান থেকে, আদার ইনকাম থেকে। তার অপারেশনসে কিন্তু লস, নেট প্রফিট, অপারেটিং প্রফিট লস, অপারেটিং প্রফিট নাই, ওইটা মাইনাস। তাহলে যদি আমরা দেখি ইপিএস 29 পয়সা আর আগের বছরে ছিল 15 পয়সা, অর্থাৎ বেড়েছে। বাড়ার কারণই একটা জায়গায়, আর অন্য কোনো কারণ নাই। এই কারণটাই হলো এখানে এই যে আদার ইনকাম বেড়েছে। আগের বছরে ছিল মাত্র 52,91,000, আর এবার 3,01,54,000। তাহলে কি রেশিও যদি আমরা দেখি, কারেন্ট রেশিও হচ্ছে 6.44, 25-এ, আর আগে ছিল 2.52 টাইমস। অর্থাৎ এটা বেড়েছে। কারণ কারণ হলো অপারেশনে বন্ধ থাকলে তার কিছু লিকুইড অ্যাসেট, কিছু ক্যাশ আছে, যে কারণে কারেন্ট রেশিও বেড়েছে। কুইক রেশিও সেইভাবে, তাহলে কুইক রেশিও, কারেন্ট রেশিও এটা ঠিক আছে, ক্যাশ রেশিও ঠিক আছে। সলভেন্সি লিভারেজ রেশিও, কারণ এটা ভালো, কারণ কি তার লং টার্ম লোন নাই। এটা লোন নাই, সলভেন্সি এবং লিভারেজ রেশিও ভালো, তার লোন নাই। প্রফিটেবিলিটি রেশিও খুবই নেগেটিভ, টার্ন নেগেটিভ, কারণ এই যে 19% নেগেটিভ হয়েছে গ্রস প্রফিট রেভিনিউ। নেট মার্জিন 13.97%, বেড়েছে শুধু আদার ইনকাম থেকে। অপারেটিং মার্জিন কিন্তু লস, 23.24%, অপারেটিং মার্জিন লস, কারণ অপারেশন থেকে খুব একটা আয় হয়নি। এই নেট প্রফিটটা বেড়েছে শুধু আদার ইনকাম থেকে। রিটার্ন অন ইকুইটি মাত্র 1.45%, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন অ্যাসেট 1.45, রিটার্ন অন ইকুইটি 1.52। পার শেয়ার যদি আমরা দেখি, তাহলে পার শেয়ার ম্যাট্রিক্স এটা বেড়েছে। এনএবি এনএবি একটু কমেছে। তাহলে ইফিসিয়েন্সি রেশিও যদি আমরা দেখি, রিসিভেবল ডেজ, অর্থাৎ কোম্পানি কালেকশন করতে পারতেছে না। 212 দিন আগে সময় লাগতো 2024 সালে, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। আর এখন টাইম লাগছে 2025 সালে 716 দিন। তার মানে কি, তার যে পাওনা, ছোট ছোট পাওনা আছে বিভিন্ন জায়গায়, এগুলো আটকায় আছে, এই টাকাগুলো পাচ্ছে না, আদায় করতে পারতেছে না কোম্পানি। 716 দিন লাগছে এখন অ্যাভারেজ ডেজ, আর আগে ছিল 212। ইনভেন্টরি টার্নওভার যদি দেখি, আগে ছিল 5.95, অর্থাৎ ভালো পজিশন ছিল, এখন 2.22। ইনভেন্টরি টার্নওভার খুব একটা নাই, কারণ কোম্পানি তো অপারেশনসে নাই, এই জন্য ডিক্লাইন করছে সিগনিফিক্যান্টলি। এগুলো এগুলো হচ্ছে অপারেশনস ইফিসিয়েন্সি, এগুলো ডাউনের দিকে, এগুলো হচ্ছে ডাউন। এটা বাড়ছে, কালেকশন পিরিয়ড বাড়ছে, এটা এটা ইনএফিসিয়েন্সি বোঝাচ্ছে। ইনভেন্টরি টার্নওভার কমছে, তার মানে এটা ইনএফিসিয়েন্সি। এটা যত বেশি ভালো, বেশি টার্নওভার হবে, এই ফিগারটা যত বড় হবে তত কোম্পানির জন্য ভালো। পেবল ডেজ আবার উল্টো দেখেন, কোম্পানি আগে 2024 সালে পরিশোধ করতো তার যে ছোট ছোট পাওনা ছিল, শর্ট টার্ম পাওনাগুলো, এগুলো পরিশোধ করে দিত 15 দিনে, অ্যাভারেজ 15 দিনের মধ্যে। এখন কোম্পানি তার 47 দিন লাগায়। তার মানে কি, তারা এদিকেও যেমন সে কালেকশন ঠিক মতো করতে পারতেছে না, নিজেও পেমেন্ট দিতে পারতেছে না ঠিক মতো। অর্থাৎ তার অপারেশনাল ইফিসিয়েন্সি এই কোম্পানির দিন দিন কমছে। তাহলে আমরা ডিটেল অ্যানালিসিস যেটা পাইলাম, যে অডিটার্স ওয়ার্নিংটা মেন, এটা কি, যে পারচেজ পাওয়ার এগ্রিমেন্ট পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে এটা এক্সপায়ার করে গেছে 23 মার্চ 2024, এটা এখনো রিনিউ হয় নাই। কোম্পানির অপারেশন সাসপেন্ড আছে 16 আগস্ট 2024 থেকে। নো রেভিনিউ জেনারেশন, কোনো রেভিনিউ আয় হচ্ছে না কোম্পানির, যেহেতু অপারেশনসে নাই। ইম্পেরিমেন্ট রিস্ক, অর্থাৎ যেগুলা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের যে ভ্যালু ব্যালেন্স শিটে দেখানো আছে, সেটা অ্যাকচুয়াল ভ্যালু নাও হতে পারে, কারণ কোম্পানি যেহেতু বন্ধ আছে অপারেশনস, এগুলো মেশিনারি জিনিসের দাম যখন না চলে, তো এটার দাম কিন্তু আপনার হচ্ছে লোহার দাম চলে আসে তখন। একটা মেশিন ধরেন 5 লাখ টাকা দিয়ে কিনছে, ওর মধ্যে হয়তো ধরেন যে 1 টন লোহা আছে, হয়তো বা শেয়ার দরে টন দরে বিক্রি করলে হয়তো ওটার দাম আসবে হচ্ছে 50,000 টাকা, কথার কথা। তাহলে আপনি 10 লাখ টাকা দিয়ে কিনছেন একটা মেশিন, এখন আপনার শেয়ার দরে, কেজি দরে বিক্রি করলে ওটার দাম হয় 50,000। তো এরকম হয়ে যায় অনেক সময়, যে আমি ব্যালেন্স শিটে দেখাচ্ছি যে তারা যে আমার এত কোটি টাকার ইয়ে আছে, প্রপার্টি প্ল্যান্ট আছে, মেশিন পত্র আছে, কিন্তু বাস্তবে বিক্রি বিক্রি করতে যা দেখা গেলো যে ওর 10% রিকভার হচ্ছে, 90%ই নাই। তাই বলছে যে যদি এইরকম অবস্থার একটা রিস্ক আছে এখানে। এটা যদি হয়, তাহলে যারা সাধারণ বিনিয়োগকারী, যারা শেয়ার কিনেছেন, তারা তারা কিন্তু সব সময় মনে রাখবেন, একটা কোম্পানি বন্ধ হলে সবার দায় দেনা দেওয়ার পরে যে পরিমাণ টাকা থাকবে, এইটা তখন যতটা জন শেয়ার আছে তার শেয়ার অনুপাতে তখন এটা ভাগ করে দেওয়া হয়।
তো এটার ভালো দিক হচ্ছে এই কোম্পানির ইয়ে নাই, লোন নাই। লোন থাকলে তো ব্যারোমিটার উল্টা, আপনার হচ্ছে আই নাই, লোন আছে। যেমন যে আপনি এমারল্যান্ড ওয়েল, আমি অ্যানালিসিস করে দেখেছি ওখানে তাদের যে লোন আছে 231 কোটি টাকার লোন, না সরি 131 কোটি টাকা। 4 বছর ধরে কোম্পানি ওই লোনের টাকা পরিশোধ করে নাই, তাহলে 4 বছর ধরে কোম্পানি বন্ধ আছে। তাহলে 131 কোটি টাকা 4 বছরে মানে কি অলমোস্ট ডবল হয়ে গেছে। তাহলে এই কোম্পানি অক্টোবরে যাবে অপারেশনে, তারপরে সেটা শুনেই বিনিয়োগকারীরা ঝাঁপায় পড়ছে, তার শেয়ারের দাম বেড়ে গেছে। তো অক্টোবরে অপারেশন যাবে, দিল্লি বহুত দূর, অপারেশন যাবে, আয় করবে, তার ব্যালেন্স শিটে দেখছেন আপনি তার ব্যালেন্স শিটে কি অবস্থা? তার ব্যালেন্স শিটে রিটেন আর্নিংস মাইনাস, তার এনএভি মাইনাস, তার মানে কোনো ইকুইটি নাই, পুরোটাই লোন। যেটুকু অ্যাসেট আছে পুরো লোনের টাকাও শোধ হবে না বিক্রি করে, আপনার শেয়ার হোল্ডারদের আসল টাকা তো নাই। তো এখন বলতে পারেন যে যারা ইয়া করছে, যারা স্পন্সর শেয়ার হোল্ডার, তাদেরও তো লস। তাদের লস হয় না, তারা কি করে জানেন? তারা হচ্ছে একটা কোম্পানি যখন ওরা ছাড়ার পরে দেখবেন যে ওরা তো শেয়ার কিনে 10 টাকা করে, একটা কোম্পানির শেয়ার যদি 10 টাকা দাম হয় ওরা কিনে 10 টাকা করে। অনেক সময় পুরো টাকা পরিশোধ করে না, কি করে, এটা একটা লামসাম একটা পরিমাণ পরিশোধ করে ওরা টাইম নেয় যে এতদিনের মধ্যে দিব। দেওয়ার পরে আইপিও করে মার্কেটে আসে, আসার পরে কি করে একটা লক ইন পিরিয়ড থাকে, 1 বছর বা 2 বছর যাই হোক, কোম্পানি বেসিস অনেক সময় সেই পর্যন্ত শেয়ার বিক্রি করতে পারে না। তারপরে দেখবেন যে ডিক্লারেশন দিয়ে স্পন্সর শেয়ার হোল্ডাররা শেয়ার বিক্রি করে, করে তখন কি করে সারা বছরে বিজনেস করে যা ইনকাম করতো, শেয়ার ভ্যালু 10 টাকা দিয়ে আপনার ও কিনেছে, 10 টাকার মধ্যে 10 টাকা পরিশোধ করে নাই, তো 2 টাকা 3 টাকা পরিশোধ করে সে শেয়ার নিয়ে বসে আছে। পরবর্তীতে সে কি করলো, সে বিক্রি করলো বাজারে শেয়ারটা, বিক্রি করে সে ক্যাশ করে নিল। 10 টাকার শেয়ার বাজারে মনে করেন যে আমরা সাধারণ বিনিয়োগ করে আমরা 50 টাকা করে কিনছি, কোম্পানি ভালো লাভ করতেছে বা লাভ হবে বলে 50 টাকা উঠে গেছে, দাম 100 টাকা উঠে গেছে। ওরা ধীরে ধীরে শেয়ার বিক্রি করে ওর যে টাকা সে ইনভেস্ট করেছিল তার 10 গুণ 50 গুণ 1000 গুণ টাকা আগে তুলে নিয়ে বসে থাকে। তো এরপরে কোম্পানি বন্ধ হলে তো ওর কোনো লস লস নাই। লস তো হলো সাধারণ যারা আমরা শেয়ার কিনলাম, 10 টাকার শেয়ার 50 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে কিনলাম, তা আমার তো কোম্পানির কাছে আমার মূল্য 10 টাকা, আমি বাজার থেকে কিনেছি 100 টাকা, তো সো হোয়াট, কোম্পানির কাছে আমার কাছে কিন্তু আমার শেয়ারের মূল্য 10 টাকা। তারপরে সেই 10 টাকা পাবো কি পাবো না কি পাবো সেটা ডিপেন্ড করবে সব। কোম্পানি যদি লিকুইডেশনে যায়, বন্ধ হয়ে যায়, তখন সব দায় দেনা, লোন টোন পরিশোধ করার পর যদি কিছু থাকে ওগুলো সব বিক্রি করে ভাগ করে আমাকে টাকা দিবে। তো কাজেই এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে রেভিনিউ কলাপস, এটার মেন ইস্যু হচ্ছে সেলস রেভিনিউ হঠাৎ কমে গেছে, গ্রস গ্রস রেভিনিউ কমে গেছে 72% মাইনাস, কারণ তার কোম্পানি অপারেশনসে নাই। প্রফিটেবিলিটিটা হয়েছে এই বছর 25 সালে কোথা থেকে আসছে? এটা অ্যাসোসিয়েট ইনকাম থেকে। 3,25,00,000 টাকা ইনকাম করছে আদা অন্য কোম্পানিতে যে শেয়ার কিনা আছে, সেই কোম্পানি যদি আবার খারাপ করে, এবছর ডিভিডেন্ড পাচ্ছে, সে আগামীবার যদি ডিভিডেন্ড না করে ওই কোম্পানি যদি খারাপ করে, তখন তখন তো আর তার দেওয়ার কোনো সামর্থ্য নাই। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে আর কি দেখলাম আমরা, ডেফার্ড ট্যাক্স এটা আর আগেই বলেছি, তারপরে ডিভিডেন্টের ইস্যুটাও বলেছি। তাহলে শর্ট অ্যানালিসিস এগুলো আর খুব বেশি বলার কথা নাই। এটার ভালো দিক হচ্ছে যে এই কোম্পানি ডেট ফ্রি, ইকুইটি অর্থাৎ এখানে ইকুইটি বেস ভালো, অর্থাৎ এটা কি, এটা কোম্পানি যারা শেয়ার হোল্ডারদের টাকাই এখানে আছে, এখানে লোন টোন নাই খুব একটা, লিকুইডিটি পজিশন আছে ভালো। অ্যাসোসিয়েট ইনকাম অন্য কোম্পানির থেকে সে ইনকাম করতে পারতেছে। অ্যাসেট হেল্ড ফর সেল, কিছু অ্যাসেট সে সেল করবে বলে রেখে দিয়েছে। নেট প্রফিট গ্রোথ, এটা 98% গ্রোথ হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়াল গ্রোথ নয়, এটা হলো আসলে আদার ইনকাম থেকে আসছে। ইপিএস গ্রোথ সামান্য একটু বেড়েছে। কস্ট কন্ট্রোল, অপারেটিং এক্সপেন্সেস কমাতে পারছে 14.6%। এর উইকনেস কি? গোয়িং কনসার্ন রিস্ক, অর্থাৎ এই কোম্পানি টিকবে কিনা, অডিটর ওপিনিয়ন দিয়েছে যে মে নট কন্টিনিউ, এই কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। রেভিনিউ কলাপস, 72% রেভিনিউ কমে গেছে। অপারেশনাল সাসপেন্ড, 16 আগস্ট থেকে উৎপাদনে নাই কোম্পানি। নেগেটিভ গ্রস মার্জিন, 19.97% গ্রস প্রফিট কমেছে। অপারেটিং লস 191 মিলিয়ন। অ্যাসোসিয়েট ডিপেন্ডেন্সি, প্রফিট আসছে অ্যাসোসিয়েট কোম্পানি থেকে। রিসিভেবল ডেজ, 716 দিন লাগছে তার টাকা আদায় করতে, তার মানে এই টাকা খরচ খাতায় চলে গেছে, এই টাকা আর আদায় করতে পারবে না কোম্পানি। ডেফার্ড ট্যাক্স ইরোর, অর্থাৎ যে ট্যাক্স হিসাব করে রাখছে কোম্পানি সরকারকে দিবে বা ধরে রাখছে, এটার চেয়ে সে বহুগুণ বেশি তাকে দিতে হবে। আনক্লেম ডিভিডেন্ড, সে টাকাটা এটা আনক্লেমের ডিভিডেন্ডটা টাকাটাও সে জমা দেয়নি, ইয়ার কাছে ধরে রাখছে, এনআইবি ডিক্লাইন করছে। তাহলে অপরচুনিটি কি, যে যদি এই কোম্পানি নতুন করে এগ্রিমেন্ট সাইন করে ইয়ার সাথে, পাওয়ার প্ল্যান্টের সাথে, তাহলে পরে ইয়ার পিডিবির সাথে, তাহলে এই কোম্পানি আবার রান করতে পারে।
কিন্তু এটার সিমটম সেটা বলছে না, কারণ সে অ্যাসেট সেল করবে বলে আলাদা করে রেখে দিয়েছে সেট। তাহলে সে যদি অ্যাসেট সেল করার সিদ্ধান্ত নেয়, তার মানে সে ধরে নিয়েছে যে আমার পিডিবির সাথে আর আমার লেনদেন হচ্ছে না। আচ্ছা, এই যে অ্যাসেট সেল প্রসিড, এটা ক্যাশ ইনফ্লোর মধ্যে এটা আসতে পারে, যেহেতু যে বিক্রি করবে, কিন্তু আসলে কত টাকায় বিক্রি করবে এটা ঠিক না। রিস্ট্রাকচারিং ক্যান বিকাম লিনার অর মোর ফোকাস, ডিভিডেন্ড পোটেনশিয়াল ক্যান রিওয়ার্ড শেয়ার হোল্ডার, যদি অপারেশনে যায় তাহলে এটা দিতে পারে। নিউ ইনভেস্টমেন্ট ক্যান রিইনভেস্ট প্রসিড, এগুলো আলাদা। থ্রেট তাহলে কি আছে? গোয়িং কনসার্ন ফেলিয়ার, অর্থাৎ যে কোনো সময় কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। পিপিপি নট সাইন, যদি এটার সাইন না হয় এগ্রিমেন্ট, তাহলে কোম্পানি রিভাইভ করার, কারণ বিদ্যুৎ তার অন্য কেউ কিনবে না, একমাত্র বায়ার হচ্ছে সরকার। তো সরকারের সাথে যদি এগ্রিমেন্টই না হয়, তাহলে এই কোম্পানি আর টিকবে কোত্থেকে? কোম্পানি টিকার কোনো চান্স নাই। এটা তার আলু পটল না, বাজারে না, এই বাজারে বিক্রি হলো না আর এক বাজারে বিক্রি করবে, তা তো না। রেগুলেটরি রিস্ক, বিএসইসি গভর্নমেন্ট অ্যাকশন, কারণ সে ট্যাক্সের টাকা ঠিক মতো হিসাব করে ট্যাক্স দেয় নাই। তারপরে কি গভর্নমেন্ট শেয়ার মার্কেটে যে ইকুইলাইজেশন ফান্ড আছে, স্টক মার্কেট ইকুইলাইজেশন স্টেবিলাইজেশন ফান্ড, সেখানে সে ডিভিডেন্ডের টাকাটা ট্রান্সফার করে নাই। ইম্পায়ারমেন্ট লস, অর্থাৎ অ্যাসেট যেটা দেখানো হয়েছে অ্যাকচুয়াল অ্যাসেট সেটার মূল্য কম হতে পারে। রেভিনিউ ডিসঅ্যাপিয়ার, রেভিনিউ হচ্ছে না। তাহলে ফাইনাল ভার্ডিক্ট যদি আমরা বলি যে এটার অবস্থাটা কি, লিকুইডিটি ভালো, সলভেন্সি ভালো, প্রফিটেবিলিটি ভালো না, শুধুমাত্র তার প্রফিট হচ্ছে অ্যাসোসিয়েট কোম্পানি থেকে। ইফিসিয়েন্সি, এটাও খুব একটা ভালো না, তার টাকা আদায় করতে পারতেছে না। গ্রোথ ভালো না, তার 72% রেভিনিউ ফল করছে। কমপ্লায়েন্স, এটাও ভালো না, অডিটর কোয়ালিফাইড ওপিনিয়ন দিয়েছে, এটা ভালো না। গোয়িং কনসার্ন থ্রেড, বিজনেস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওভারঅল হাই রিস্ক, অ্যাভয়েড আনটিল ক্লারিটি। ওভারঅল ভার্ডিক্ট হচ্ছে এটা হাই রিস্ক কোম্পানি। তাহলে আমরা যদি এখন সাম আপ করি, তাহলে আমরা দেখলাম যে এইটার এই কেপিসিএল এর এমনি স্ট্রং ব্যালেন্স শিট আছে, তার কোনো ডেট সেভাবে নাই, লিকুইডিটি পজিশন ভালো। দি বিজনেস ইজ ক্রাইসিস, হাউএভার দ্য বিজনেস ইজ ইন এ ক্রাইসিস, কিন্তু এই কোম্পানির বিজনেসটা ক্রাইসিসের মধ্যে আছে। রেভিনিউ ড্রপ খাইছে 72%, গ্রস মার্জিন মাইনাস হয়েছে 20%, অপারেটিং লস কোর বিজনেস থেকে এটা 191 মিলিয়ন লস করছে। প্রফিটেবল হয়েছে শুধুমাত্র অ্যাসোসিয়েট কোম্পানি থেকে 325 মিলিয়ন, সেখান থেকে আয় হয়েছে। অডিটর ওপিনিয়ন হচ্ছে নেগেটিভ। ডেফার্ড ট্যাক্স, এইখানে ঘাপলা আছে। আনক্লেম ডিভিডেন্ড, এটা সে পরিশোধ করে নাই। রিকভারেবল রিসিভেবল কালেকশন করতে তার অনেক সময় লাগতেছে। সো বটম লাইন হচ্ছে হাই রিস্ক, সিগনিফিক্যান্ট গোয়িং কনসার্ন আনসার, দি কোম্পানি মে নট সার্ভাইভ ইফ দি পিপি ইজ নট রিভিউড অর অ্যাসেটস আর নট সোল্ড অ্যাট ফেয়ার ভ্যালু। তার মানে কি, যদি যে যে অ্যাসেটটা সে বিক্রির জন্য রাখছে, এটা যদি ফেয়ার ভ্যালুতে সেল না হয়, এটা যদি মার্কেটে তার যে অ্যাকচুয়াল মূল্য ওখানে দেখাচ্ছে সে যদি অনেক কম মূল্যে বিক্রি করে, তাহলে কোম্পানির সিগনিফিক্যান্ট লস হবে। এবং যদি পাওয়ার প্ল্যান্টের সাথে নতুন করে পিডিবির সাথে এগ্রিমেন্ট না হয়ে যে অপারেশনে যেতে না পারে, তাহলে এই কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার চান্স খুব বেশি। তো এটা আমি বলছি না যে আপনি খুলনা পাওয়ার প্ল্যান্ট কেপিসিএল এর শেয়ার কিনেন না বা যা আছে বিক্রি করে দেন, আমি কিন্তু কোনোটাই বলছি না। আমি শুধুমাত্র এক ভাই আলোচনার জন্য বলেছেন, যদিও আমি ধারাবাহিকভাবে একটা পর একটা আলোচনা করছিলাম। হয়তো খুলনা পাওয়ার প্ল্যান্ট এটা এখন করতাম না, হয়তো পরে করতাম, কিন্তু এক ভাই অনুরোধ করেছে আমাকে আলোচনা করার জন্য, এই জন্য আমি তার অনুরোধ রক্ষার্থে এটা নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা যদি আমার এই পয়েন্টগুলো বোঝার চেষ্টা করেন এবং আমি কি বোঝাতে চেয়েছি এখানে, সেক্ষেত্রে আপনার সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন। আপনার টাকা, আপনার সিদ্ধান্ত একটু বুঝে শুনে ইনভেস্ট করতে হবে শেয়ার মার্কেটে। এটা খুব ক্রিটিক্যাল জায়গা, এখানে হাই রিস্ক, হাই রিটার্ন এবং হাই লস যাওয়ার সম্ভাবনা। আপনি যদি ভুল জায়গায় ইনভেস্ট করেন, তাহলে আপনার পুরো টাকাটাই মার যেতে পারে, আপনি সেখান থেকে আর কোনো টাকা আপনি ফেরত নাও পেতে পারেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে নতুন কোনো প্রজেক্ট নিয়ে, নতুন কোনো ইস্যু নিয়ে, নতুন কোনো কোম্পানি আলোচনা করো। যারা আমার চ্যানেলটা বাই দিস টাইম সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই, আশা করি আপনারা করবেন নতুন নতুন অ্যানালাইসিস পাওয়ার জন্য। তো বুঝে শুনে ইনভেস্ট করুন। ক্যাপিটাল ইনসাইড বিডিতে অনেক টুলস আছে, একটু সময় নিয়ে একটু দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এবং আমার এখানে ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা টুলসে, কোনটার কি মিনিং, কিভাবে করতে হয়, এগুলোর কিন্তু একটা ভিডিও, আমার একটা প্লে লিস্ট করা আছে। সেটাতে আপনার প্রায় 20টার মতো ভিডিও আছে আমার ওই টুলসগুলোর উপরে। আপনি ওগুলো একটু শুনে সে মোতাবেক আপনি নিজের অ্যানালিসিস নিজে করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে। আল্লাহ হাফেজ, বাই ফর নাও।